শাহজাহান তন্ময়, পর্ব সংখ্যা ২। লেখনীতে নাবিলা ইশক। তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিচ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয়, অথবা আজেবাজে ছেলেদের সঙ্গে ওঠ বস থাকে, রাত বিরেতে বাড়ি ফেরে। এমনটাই তো আজকালকার ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রওশন প্রায় সময় বলেন, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, পড়ালেখাই ভালো না, রাত বিরেতে বাড়ি ফিরে, আমার কথার মূল্য দেয় না, মুখে মুখে তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গিয়েছে এক প্রকার। আর তোর ছেলেটাকে দেখ, মাশাল্লাহ, সব দিক দিয়েই পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না জানিস। আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ, পাবলিকে চান্স পেলেও ফার্স্ট ক্লাস রেজাল্ট। কি ঠান্ডা মাথার ছেলে, দেখলেই আদরে লাগে, এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো নীলক্ষেত, বই কিনছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো কই যাচ্ছি। আমি বললাম বই নিতে এসেছি, কিছু উপন্যাসের বই, ফ্রি টাইমে পড়ব। ও সুন্দর আমাকে ফার্স্ট ক্লাস ইংরেজি বাংলা অনুমোদিত উপন্যাসগুলো এক এক দোকানে নিয়ে কিনে দিল। বইয়ের টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও, আজ আমি দিই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কিভাবে? তুমি তো ইনকাম করছো না। তোর ছেলেটা বলল, টিউশনির টাকা। আমার ভাই বোনদের আমি পড়াচ্ছি, বাবা চাচুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো, টিপস দে। মোস্তফা সাহেবের বুকটা ফুলে ওঠে তখন, গর্বে দাউ দাউ করে জ্বলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে হয়নি, ছেলেটা স্বেচ্ছাই অমন, একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরে জিনিসপত্র ভাঙে, তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়নি। এতগুলো ভালোর মধ্যে ওই অতটুকুই খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে সে ছেলের জন্য বাড়িতে নালিশ এলো। ঠিক কী প্রতিক্রিয়া তার হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে, এলাকার ছেলেপেলে নিয়ে কোন লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনও আসেনি, বিধায় তিনি লিভিং রুমে বসে। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো আর এভাবেই ঘটায়নি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সে কারণ জানার জন্যই তিনি বসে, অফিসে যাননি। ছেলে আসবে, কথা বলবেন, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোয় ধুলাবালি, চুল উস্কো খুস্কো, ক্লান্তি মুখমণ্ডল জুড়ে। লিভিং রুমে সকলেই উপস্থিত ছিল। তন্ময়কে দেখে জবেদা বেগম ছুটে গেলেন, চটপট নয়নের ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গুরুগম্ভীর স্বরে বলেন, আসতে দাও ওকে, কথা আছে। জবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ান। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেবের প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজেই সম্পূর্ণ বেশি খুলে বলে, লোকটার নাম রাজু, এখানকার নয়। হুট করে তাদের এলাকায় আগমন, অল্প বয়সী মেয়েদের নজরে রাখছে, লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায়। ইতোমধ্যে ২-৩টে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে, তথ্যসূত্রে পেয়েছে তন্ময়। সব শুনে হাঁপ ছাড়লেন মোস্তফা সাহেব, জানালেন নিজে যাবেন পুলিশ স্টেশন। এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়ের যদি কিছু হয়ে যেত, আর তার ছেলেটা। মোস্তফা সাহেব নরম গলায় বললেন, যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও, এরপর থেকে কিছু হলে আমায় জানাবে, কেমন? আমি আছি তো সাহায্যের জন্য, তোমার যদি কিছু হতো। তন্ময় মাথা দোলাই, ওপরে যেতে নিচ্ছিল, কিছু একটা ভেবে ফিরে এলো, দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে, অসম্ভব গম্ভীর গলায় বলল, চাচ্চু, সুমনা মেয়েটা ভালো না, ওর সঙ্গে মিশতে দেওয়া ঠিক হচ্ছে না। আনোয়ার সাহেবের মুখশ্রী থমথমে। তন্ময়ের মাথায় হাত রাখলেন, চুল বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই, আমি কথা বলে নেব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল, চোখ জোড়া বুঝে নিল চট করে। ক্রোধে মাথাটা এখনো ব্যথিত, দরজা হতে ঠক ঠক শব্দে ভেসে আসছে। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? অরুর মেয়েলি গলার স্বর শোনা গেল, আমি। কফি পাঠালো বড় মা। তন্ময় বিছানা ছাড়ল, একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতেই অরু ভেতরে ঢুকলো হুড়মুড়িয়ে, কফির মগটা বাড়িয়ে ধরল। তন্ময় গাছেটিকে ভালোভাবে দেখে কফির মগ নিল, চুমুক বসিয়ে চেয়ারে বসলো।
পিছু পিছু অরুও আসলো, গাল ভরে হেসে বলল, তন্ময় ভাই, আপনি যখন শয়তান লোকটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো। তন্ময় কেসে ওঠে, বড় বড় চোখে তাকায়। অরু তখন অবাক চোখে তাকিয়ে, হয়তো তন্ময়ের এমন রিয়াকশন আশা করেনি। তন্ময় চোখ ফেরাই, এদিক ওদিক তাকিয়ে আদেশ ছুড়ে, পড়া কমপ্লিট করছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। অরু তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর আরো দু চুমুক পান করে। এই যে, এই দিনগুলো বড্ড সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল, ভালোবাসার নয়। তার ভালোবাসার শুরুটা ঠিক অরুর 17তম জন্মদিন থেকে শুরু হয়েছিল। সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেবার এক অবিশ্বাস্য সংযম। আজ অরুর 16তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠান হবে। বার্থডে কেকের অর্ডার তন্ময় দিয়েছে। রেড ভেলভেট 4 তলা কেক। কেকের অর্ডার দিয়ে মাত্রই ছাদে এসে দাঁড়িয়েছে তন্ময়, হাতে কফি। কফি থেকে ধোঁয়া উঠছে। ইতিমধ্যে বাগানে আয়োজন শুরু, হইচই, ছোটাছুটি, চেঁচামেচি চারিপাশে। হাতে থাকা কফির মগে চুমুক বসিয়ে অদূরে নজর দিল। সাবিয়া লুকিয়ে চুরিয়ে বাগানে ফুল তুলতে। খালি পায়ে ওদিকে যাবার কি মানে? মেয়েটার পায়ে কাটা না ঢুকে? তন্ময় গম্ভীর স্বরে চেঁচিয়ে ডাকে, সাবিহা, কি সমস্যা? জুতো কই? সাবিহা থমকে যায়, জিহ্বা দাঁতে চেপে ধরে। বোকা বোকা কাচের ধাঁচে বিড়বিড় করে বলে, ভাই, এই তো পড়ছি। এরপর ফুল না তুলে দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। তন্ময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর পকেটে হাত ঢুকিয়ে একটু ঘুরে ফিরে ফুলের টবগুলো দেখে। এই সময় মেয়েলি গলার স্বর শুনতে পাই, ফুসুর ফাসুর করছে। তন্ময় তাকায় না। পাশের বাড়িটায় ইতর দুটো মেয়ে থাকে, একটা 5 তলায় আর একটা 2 তলায়। তন্ময়কে দেখলে বারান্দায় ওঠ পেতে দাঁড়ায়, যেন মধু এসেছে, এখন তারা একটু চোখে চেখে দেখবে। 5 তলায় থাকা মেয়েটার নাম হৃদ। ওই ফুসুর ফাসুর সুরে ডাকছে। তন্ময় পাত্তা দিচ্ছে না দেখে এবার একটু শব্দ করে ডাকে, এই যে শুনছেন? তন্ময় এমনিতেই বিরক্ত, এখন তার বিরক্ততা কয়েকগুণ বেড়ে গেল। এভাবে আজ অফিস যেতে পারেনি বলে মহাবিরক্ত ছিল। অফিসে তার সবে নতুন জয়েনিং, অনেক কিছুই শেখার আছে, শিখছে। এই সময় একদমই ছুটি কাটাতে চাচ্ছিল না। যতই নিজেদের কোম্পানি হোক না কেন, কাজ কাজই হয়, নিজের বা পরের। কিন্তু মোস্তফা সাহেব মানলে তো। তিনি কড়াকড়িভাবে বলেছেন আজ বাড়িতেই থাকতে। অগত্য তন্ময় বাড়িতেই রয়ে গেল। ছাদ থেকে নেমে বাগানের দিকে আসতেই ডেকোরেশন ম্যানেজমেন্ট ম্যানেজারের সঙ্গে দেখা হলো। আলাপ আলোচনা করছিল দুজন। সে সময় তন্ময়ের দৃষ্টি গিয়ে ঠেকে পশ্চিম দিকটায়। তাদের বাড়ির বড় এক অরু নামক আপদ চরের মতো হুড়মুড়িয়ে ছুটছে বাগানের দিকে। ফর্সা উদম পাচরা জমিন ছুঁয়ে যাচ্ছে তাড়াহুড়ায়। হালকা কুকুরানো চুলগুলো কোমর ছড়িয়ে নিচে নেমেছে, বাতাসে সেগুলো দুলছে, উড়ছে। টই টই করে বাগানের ভেতরে ঢোকার জন্য তৈরি মেয়েটা। এখন যদি পায়ে কাটা বিঁধে, ও বাড়ি কাঁপিয়ে কান্না করবে। নাকের পানি চোখের পানি তার শার্টে মুছে বলবে, তন্ময় ভাই, তন্ময় ভাই, ব্যথা। তখন তন্ময়ের ইচ্ছে করবে চাটিয়ে একটা চড় মারতে, তবে সে সেটা কখনোই করবে না। অত্যন্ত না রাখলে তার দ্বারা এসব মারামারি অসম্ভব ব্যাপার স্যাপার। অগোচরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্ময়। কপালের মধ্যেখানে ভাঁজ পড়েছে। বিরক্ত সুরে গলা উঁচিয়ে বলে, এই, তোর ওখানে কি কাজ? অরু থতমত খেয়ে ওঠে, থমকে পড়ে, ফিরে তাকায় মাথা উঁচু করে, পরপরে দাঁত বের করে হাসে। ফুলের পাপড়ির ন্যায় সুন্দরতম ঝকঝকে নয়নের পাপড়ি ঝাপটে ঝাপটে জবাব দেয়, ফুল নিব, চুলে গুজবো, সুন্দর দেখাবে না বলুন? তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়, আর চোখে ফের তাকায়। অরুর চোখ ঝাপটানো তার অন্যতম পছন্দের দৃশ্য। ওই মায়াবী নয়নের লম্বা ঘন পাপড়িগুলো যখন ঝাপটা দেয়, দারুণ দেখতে দেখায়। অবিশ্বাস্য রকমের টান লাগে মনে, ভীষণ আদুরে লাগে। তন্ময় নিচে এগোয়, শার্টের হাতা কোনোর ওপর তুলতে তুলতে বাগানের ফুলে ঢুকে যা যা ফুল লাগবে তুলে নেয়। ওরু ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে সবগুলো ফুল ফ্রকে নিল। একটা ফুল হাতে নিয়ে কানে গুজে নিল। তন্ময়ের দিকে লাজুক হাসি নিক্ষেপ করে শুধাই, তন্ময় ভাই, সুন্দর না ফুলটা? তন্ময় অপলক তাকিয়ে থাকলো, ঢোক গিলল, দৃষ্টি ফিরিয়ে নিল, এলোমেলো ভঙ্গিতে চারিপাশে তাকালো। উহু। ওরও জবাব পেয়ে ধেয়ে ধেয়ে করে ছুটে চলে গেল। শুনতে পেল না তন্ময়ের বিড়বিড় করে বলা,
এই ফুলের থেকেও সুন্দরতম ফুল তুই। অনুষ্ঠান শেষ হলো রাত 12টায়। তন্ময় এসেই হট শাওয়ার নিয়েছে। রাতে গোসল না করলে তার ভালো ঘুম হয় না, ব্যাড হ্যাবিট বলা যায়। মাত্রই গোসল সেরে বিছানায় বসেছে, সে সময় দরজা ঠেলে একটা মাথা ঢুকে পড়ল। উদম তন্ময়কে দেখে মাথাটা দ্রুততম গতিতে চলে গেল। পরপর দরজায় করাঘাত। তন্ময় আনমনে সামান্য হাসছে, গলার স্বর গম্ভীর করে বলে, কে? আমি। কি লাগবে? ওর এবার বিড়বিড় করে জবাব দেয়, আমার গিফট। তন্ময় ঠোঁট ঘেঁষে ছুটে দুষ্টু হাসি, উঠে দাঁড়ায়, একটা টি শার্ট জড়িয়ে বলে, আই। ওর পারমিশন পেয়ে হুড়মুড়িয়ে ঢুকে। সাদা প্রিন্সেস গাউন এখনো পরে, পরীর মতো মাথায় ক্রাউন, হাতে সাদা গ্লোভস। তাকে এত ছোট পরি বলাই যায়। সে হাত বাড়িয়ে দেয়, আমার গিফট। কি গিফট চাই? বাইসাইকেল। সাইকেল দিয়ে কি হবে? মার্জি চালিয়ে স্কুল যাই, ওর সাথে মিলেমিশে আমিও যেতে চাই। আচ্ছা। ওর বাইসাইকেল পাবার খুশিতে ছুটে বেরোয়। তন্ময় সেলফোন হাতে নেই। সে কয়েকটা বাইসাইকেলের পেজ ঘুরে বেশ কয়েকটা সাইকেল দেখে শুনে সে সাদা লাল কম্বিনেশনের একটা সাইকেল পছন্দ করে। পরপর অগ্রিম পেমেন্ট করে অর্ডার প্রেস করে ফেলে। কাল নাগাদ চলে আসবে হয়তো। তন্ময় বন্ধুমহলের সব থেকে গম্ভীর নীরব ব্যক্তি তন্ময়। প্রয়োজন ব্যতীত তার মুখ থেকে শব্দ বেরোয় না, নীরব দর্শকের মতো শুনে এবং দেখে। তাই বন্ধুমহলের সকলের ক্যারেক্টার সম্পর্কে তার অবিশ্বাস্য রকমের প্রেডিকেশন রয়েছে এবং তা সত্য হয়। খুব কম কথা বলা তন্ময় যখন কিছু বলে তা অনেকটাই স্বর্ণ যেন, এবং তার স্বর্ণযুক্ত কথাবার্তার মান রাখা হয় দারুণভাবে। যেমন সেদিন রিহান আড্ডায় এসে পৌঁছালো, তখন মন খারাপ নিয়ে, মারাত্মক ধরনের ডিপ্রেসড সে। বন্ধুমহলের সকলেই প্রশ্ন করলো, কি হয়েছে? রিহান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খুলে বলে, সে সুহানিকে পছন্দ করতে চায় না। তাও কেন দিন দিন পছন্দের মাত্রা বাড়ছে। আশ্চর্যজনকভাবে তন্ময় সেদিন মুখ খোলে, খুব সাবলীল গলায় বলে, When you try not to fail for someone, you will fail harder and stronger. রিহান অসহায় চোখে তাকিয়ে থাকে। তন্ময় উপদেশ দেয়, সমুদ্রের স্রোতকে থামাতে পারবো আমরা? কখনোই না। থামানোর প্রচেষ্টায় হয়তো ডুবে যাব, না হয় মরে। তবে সেই স্রোতের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। চলতে গিয়ে উপভোগ করব, আনন্দ পাবো, বৈরাগী হব। রিহান তন্ময়ের সেই উক্তি আজও মনে রেখেছে। সেই উক্তি মনে গেঁথে নিয়ে মনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এত দূর এসেছে। এখন পছন্দের ভীষণ গভীর এসে সেখানকার নাম ভালোবাসা। এক নিদারুণ ভালোবাসার জন্ম হয়েছে, যার অন্ত নেই, যার কোনো সীমান্ত নেই। রিহান ভাবে, খুব করে ভাবে, তন্ময় বুঝি ভালোবাসা নামক স্রোতের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর চলে গিয়েছে, এতটাই দূর যেখান থেকে ফেরার রাস্তা নেই। তন্ময় ল্যাপটপে টাইপিং করছে, পাশে অরু দীপ্ত বসে পড়ছে। পড়ছে বললে ভুল হয় অরুর ক্ষেত্রে। সে বইয়ের ফাঁকে ফাঁকে উকিঝুঁকি দিচ্ছে। নয়নজোড়া তার শান্ত নেই, তন্ময় দেখেও দেখছে না, নজর আন্দাজ করছে ব্যাপারটা। খুব গাম্ভীর্যের সহিত কাজ করছে। মুখ খুলে শুধু দীপ্তর সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছে। দীপ্তর হোমওয়ার্ক শেষ হলো, বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ালো, আর চোখে অরুকে দেখে বলল, চোখ এক জায়গায় থাকলে পড়া শেষ কীভাবে হবে? অরু চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটা ছুটে পালালো। তন্ময় এবারও অগ্রাহ্যভাবে রয়েছে। বিষয়টা আসলে অগ্রাহ্য সে মোটেও করছে না, সবই খেয়াল করছে, দেখছে। না চাইতেও চোখ চলে যাচ্ছে। এই যে অরু কানের পেছনে চুল গুছে আদুরে চোখে তাকাচ্ছে, ছটপটিয়ে উঠছে বসছে, কিছু একটা বলবে হয়তো। তন্ময় বুঝেও জিজ্ঞেস করছে, না আজ। অগত্যা অরু কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল, ওহুম তন্ময় ভাই। ওহু, আপনি সাইমা আপুকে চেনেন? না। চেনেন না? ওই যে পাশের বিল্ডিংয়ের আপুটা। তন্ময় মাথা ঘুরে স্বাভাবিক চোখে তাকায়। অরু আমতা আমতা করে বলে, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখশ্রী স্বাভাবিক রাখা কিছুটা কষ্টের হয়ে পড়ল তন্ময়ের জন্য। সে ভ্রু চেয়ে প্রশ্ন করে, কি বলতে চাচ্ছিস? পয়েন্ট কি? অরু মুখ গোমরা করে, আপুটা ভালো না, কেমন যেন। আপনার দিকে বাজে চোখে তাকাই। দেখলেন না বিকেলে কেমন করছিল? আর আজ তো আমায় ডেকে বলে আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? না, আমি কেন দেব, একদমই দেব না। তন্ময় সাবলীলভাবে বলে, গুড, এবং দৃষ্টি ফেরাই। আড়ালে সামান্য হাসছে। অরু পুনরায় হাঁসফাঁস করছে।
ঘড়ির কাঁটা 10টায় যেতেই তন্ময় উঠছে, ল্যাপটপ গুছিয়ে ফেলে, সেগুলো টেবিলে রেখে পিছু ফিরে। ওরও এখনো বসে, যেন এখানেই থাকবে। তন্ময় ভ্রুজোড়া উঁচু করতেই ওরও নিঃশব্দে মুখ বাঁকায়। হেলাফেলা ভঙ্গিতে ওঠে, ব্যাগ বই খাতা বুকে চড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে যাওয়া তো যায় না। দরজার কাছটায় গিয়ে ফিরে তাকায়, বিড়বিড় করে বলে, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখশ্রী বহু প্রচেষ্টায় দ্বিগুণ গম্ভীর করে। সেই গম্ভীর মুখশ্রী দেখে ওরও ভয় পায়। দ্রুত পায়ে ছুটে পালায়। তন্ময়ের অধর জুড়ে হাসির বিচরণ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসছে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠান্ডা বাতাসের প্রলয় ছুড়ে দেয়। সে মুহূর্তেই একটা সিগারেট ধরায়। সেদিন ছিল প্রলয়ঙ্কর বর্ষণ প্রকৃতির বুকে। তন্ময় দুদিনের ট্যুর দিয়ে ফিরেছে, সামান্য ড্রিঙ্কও করেছিল, তবে নেশায় ধরেনি তাকে। ভীষণ রাত হয় বাড়িতে ঢুকতে, একদম ভিজে চপচপে অবস্থা। বাড়ির সকলে ঘুমে ব্যস্ত, কেউ জেগে নেই, তাই সে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। তবে ভেতরে ঢুকে না, দাঁড়িয়ে রয় রোবটের ন্যায়। হুট করে বাঁদিকে হাঁটা ধরে, ওরও দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় হাত ছোঁয়ায়। দরজা খোলা, ধাক্কা দিলেই খুলে যাবে। মেয়েটা দরজা লাগায় না কেন? কেন কেন? তন্ময় রাগ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করবে জানে না। ধাক্কা দিতে নেয় দুবার, কিন্তু শেষমেশ দিচ্ছে না। ইচ্ছে ভেতরে যাবার, অরুকে একটু দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকাই। মাথা দরজায় ছুঁয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকে। পায়ের শব্দ পেতে চমকে ফিরে তাকায়। মোস্তফা সাহেব দাঁড়িয়ে, চোখ মুখ শান্ত, মোটেও আশ্চর্যের ছোঁয়া নেই। তন্ময় নিজেকে প্রস্তুত করে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সেটা হলো না। মোস্তফা সাহেব ভীষণ শান্ত গলায় বললেন, ঘরে যাও। তন্ময় থমকে রয়, ধীর পায়ে করিডর ভিজিয়ে নিজের রুমে ঢুকে যায়। মোস্তফা সাহেব ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ভাবনায় বিভোর তিনি, এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে চলে যান। তন্ময় মোটেও নিজের ঘরে ঢোকে না। বাবা যেতেই সে দরজা খুলে বেরোয়। এবার আর দাঁড়ায় না, সোজা অরুর রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। মেয়েটা আজও জানালা খোলা রেখেছে, বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটেফোঁটা প্রবেশ করছে। তন্ময় ভেতরে পা বাড়ায়। বিছানার পাশের স্ট্যান্ড লাইট জ্বালানো, সেই হলদেটে আলোয় অরুর মুখমণ্ডল স্পষ্ট। মেয়েটা বেঘরে ঘুমোচ্ছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। অরুর ঘুমন্ত মুখশ্রী দেখে নির্নিমেষ ভাবে। হঠাৎ চোখ যায় পাশে। মুহূর্তে তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হয়। হাত বাড়াই। অরুর সাথে একটি সাদা শার্ট, তন্ময়ের শার্ট। শার্ট ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। অনুভব করে শরীরের সর্বাঙ্গ চলছে। অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে বুক। অরুর দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস দেখায় না। শার্টটা বিছানায় রেখে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজা ভালোভাবে লাগিয়ে দেয়। তন্ময় অবশ্যই গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুদের অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সর্বত্র বেরোয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়, কিংবা আচ্ছা যেভাবে তোরা চাস। শুধু একটা বিষয়ে তার মুখে না শোনা চাই, সেটা অরুর বিষয়। মাহিন যখন মুখশ্রীতে আদরে ভাব এনে বলে, তন্ময় প্লিজ একদিন অরুকে আন, মেয়েটার সাথে পরিচয় করিয়ে দে। তন্ময়ের মস্তিষ্ক কাজ করার পূর্বে মুখ কাজ করে। সে গম্ভীর গলায় বলে উঠছে, না। এই নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশার নিঃশ্বাস ফেলে বারবার বলছে, বন্ধুদের কথার এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের ওপর আদতে পড়ছে নাকি দ্বিধার বিষয়ে। তন্ময় অন্যমনস্ক রূপে বসছে। এসেছে অবধি এমন হয়ে আছে, বেশ গম্ভীর এবং অন্যমনস্ক। বিষয়টা ধরল রিহান। ড্রিঙ্কসের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ায়। তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে। প্রশ্ন করে রয়ে শোয়ে, কি হয়েছে? ওরও বুঝি বেশি পেইন দেয়? তন্ময় মাথা তুলে একবার তাকায়, আবার নজর ফিরিয়ে রাখে হাতের গ্লাসের ওপর। লাল ড্রিঙ্কগুলো নাড়িয়ে তুলছে। মাহিন সিরিয়াস হয়, গমগমে গলায় বলে, কিছু হয়েছে? বন্ধুদের মধ্যে বিচলিত ভাব চলে এলো। সকলেই আপাতত নিরাপত্তা পালন করছে। তন্ময়কে ডিপ্রেসড দেখাচ্ছে। এভাবে মন খারাপ তন্ময়কে সচরাচর দেখা যায় না। মাহিনের প্রচণ্ড খারাপ লাগছে, হাতের ড্রিঙ্কটাও বিষাদ লাগছে। সে উঠে দাঁড়ায়, তন্ময়ের কাছ চেপে তাকে দাঁড় করায়, নিয়ে চলে রেস্টুরেন্টের ছাদের দিকে। যাবার পূর্বে বলে, থাক তোরা। রিহান থাকে না। মানিব্যাগ পকেটে ভরতে ভরতে
দুজনের পিছে ছুটে যায়। এই রেস্টুরেন্টের ছাদ আকর্ষণীয়, মানুষের ভিড় কম, যেহেতু এখানে চেয়ার টেবিলের উদ্গ্রীব নেই। এক কোণে দাঁড়ায় তিনজন, তন্ময় দুই বন্ধুর মধ্যে। একটা সিগারেট ধরে সে, দেখা দেখি মাহিন আর রিহানও সিগারেট ফুঁকতে নেয়। এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে জাঁকজমক রাস্তায়। তন্ময় এক সময় নিজেই মুখ খুলে, আমি কি অধৈর্য হয়ে গেলাম? রিহান ক্ষীণ স্বরে বলে, আমার দেখা সব থেকে ধৈর্যবান মানুষ তুই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হাতে সিগারেট ফেলে দেয়, ছটফট ভঙ্গিতে বলে, আজকাল বাসায় যেতে ভয় হয়, আবার বাসায় তাড়াতাড়ি না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণভাবে অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কী কারণে এমন হচ্ছে? তন্ময় কপালে আঙুল ঘষে। ওরও আমায় পছন্দ করা শুরু করেছে, অ্যাজ এ লাভার। মাহিন বড়সড় চোখে তাকাই। রিহান বলে, তা তো আনন্দের, আর তোর মতো ছেলের ওপর ফল করা সাধারণ বিষয়। আচ্ছা, বুঝতেছিস কিভাবে ওরু তোকে পছন্দ করছে? মাহিন তেরা চোখে তাকায় রিহানের দিকে, ধমকে সুরে বলে, গাধা ছেলে, বলত একটা। ওরুকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো, তো বুঝবে না? তো কে বুঝবে, তুই? আচমকা তন্ময় হেসে ওঠে, হাস্যোজ্জ্বল হাসি। হাসতে হাসতে তাকাই বন্ধুদের দিকে, হেসে হেসেই বলে, অযথাই বারবার তাকাই। ডাইনিংয়ে খেতে বসলে ঘুরে ফিরে তাকাই, সামনে ঘুরে ফিরে বেড়াই। আমার পছন্দের রঙের জামা কাপড় পরে, সারাদিন সাজগোজ সাজুগুছু সব কিছু করে ইদানিং। ঘুরতে নিতে বলে, আর এগুলো আমি একা দেখছি না, বাড়ির সবাই দেখছে। সেদিন বাবা আসলো রুমে, এসে বলতেছে আমায় ডিফারেন্টভাবে চলতে। আমার চলাফেরার ধরন দেখে নাকি ওর কিশোরী মনে পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অদূরে তাকিয়ে বলে, নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে, যেন যে ওরও আমায় পছন্দ করে। ভিন্ন চোখে দেখে, আমি যেসব করিনি ইদানিং তাই করছি। সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতো ওর রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনোই করিনি। আগে যে চোখে দেখতাম, আজকাল তার বিপরীত। বিষয়টা খুবই বিশ্রী হয়ে উঠছে দিন বা দিন। রেহান সিরিয়াস গলায় বলে, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই ওরুকে চাস অ্যাজ এ লাইফ পার্টনার। তোদের এঙ্গেজমেন্ট করিয়ে দেবে, ওরও অনার্সে পড়াকালীন না হয় বিয়ে দিবে। আমার বিশ্বাস ওর বাবা মা কোনো মতে অমত করবেন না। তুই বেস্ট ওর জন্য। তন্ময় চুপ রইল, জবাব দিল না। সমস্যা তো মোস্তফা সাহেব, তিনি সব কিছুই জানেন, তন্ময়ের অনুভূতি বুঝছেন। তার বাবার থেকে তন্ময়কে কে ভালো বুঝছে? মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনে বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। তন্ময় সে বিষয়ে ভালোভাবেই অবগত। শাহজাহান বাড়ির ভেতরটা নিত্যদিনের মতোই উজ্জ্বল ছিল। হঠাৎ সে উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্র, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মোস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর এবং দাপটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গিয়েছেন। তন্ময় সেজে গিয়েছে, এখনো ফিরেনি। দুজন পুরুষ মানুষ আধা ঘন্টা ধরে কী ধরনের আলাপ আলোচনা করছে তার বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি থমথমে পরিবেশে ব্যস্ত পায়ে পায়চারি করছেন লিভিং রুমে, ক্ষণে ক্ষণে নজর ফেলছেন দেওয়াল ঘড়িতে। এখন 11:35। চিন্তায় ভ্রুদয়ের মাঝে ভাঁজ পড়েছে শুকনো। আহ, এই বয়সে এত স্ট্রেস তো নেওয়া যাচ্ছে না। বিড়বিড় করে কপাল ধরে সোফায় বসলেন। তার বড় ভাই এতটাই গাম্ভীর্যের সহিত তন্ময়কে ডেকে নিয়ে গিয়েছে যে আনোয়ার সাহেবেরই বুকের ভেতরটা তীর তীর করে কাঁপছে, কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড় ভয় পান কি না, সম্মান তো কম করেন না, ভালোবাসাও অগাধ। সুমিতা বেগমের চায়ের কাপটা এগিয়ে ধরলেন, চাটা নাও। গরম মাথায় গরম চা খেলে মেজাজটাও গরম হবে, রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভেবাচাকা খেলেন যেন। গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কিভাবে হয়? তুমি বুঝবে না সুমিতা, ম্যাথমেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তে থমথমে হয়ে ওঠে সুমিতা বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বললেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথমেটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। ওহি সাহেব ছেলেকে রাম ধমক মেরে ওপরে তুলেছেন, ওপরে বলতে দোতলায়, নিজের রুমে পাঠিয়েছেন। ছেলের প্যান প্যানানিতে বদহজম হচ্ছিল ওনার। এত কুকর্মের কথাবার্তা বলতে পারে ছেলেটা? হাতের ঘড়িতে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে হাঁসফাঁস করে ওঠেন। বড় ভাবির দিকে তাকিয়ে বলেন, 30 মিনিটস। এতক্ষণ ধরে নিশ্চয়ই মধু নিয়ে আলোচনা হচ্ছে না? সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কি কিছু জানেন? জবেদা বেগম চোখের ইশারায় জানালেন, কিছুই জানেন না। ওহি সাহেব ছটপট ভঙ্গিতে উঠে দাঁড়ায়।
অমন সময় পশ্চিম দিক থেকে চেঁচামেচির শব্দ ভেসে আসে। নিশ্চুপ পরিবেশে এই দু একটা চেঁচামেচির শব্দ, বজ্রপাতের নেই। আনোয়ার সাহেব তড়িঘড়ি করে সেদিকে ছুটলেন। ছুটতে নিয়ে পড়তে নিলেন, অমনি নিজেকে সামলে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেব মুখশ্রী রাগান্বিত, থরথর করে কাঁপছে ঠোঁট। তন্ময়ও আজ শান্ত নেই, চোট ক্রোধে নয়নজোড়া লালচে হয়ে আছে, গলার রগ নীল হয়ে বেরিয়ে ডান হাতকে কেটেছে। রক্ত চুয়ে পড়ছে মেঝেতে, কাচের গ্লাসটিও ভেঙে চুরে পড়ে আছে সেখানটাই। শব্দ তুলে দরজা ঠেলে ঢোকেন জবেদা বেগম। ঢুকেই কিংকর্তব্য বিমূঢ় তিনি আর্তনাদ করে ওঠেন। দ্রুততম গতিতে এসে দাঁড়ান ছেলের পাশে, কম্পিত হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা চাপড়ে ধরেন। চোখ অশ্রুসিক্ত, গলার স্বর উঁচিয়ে বলেন, এসব কি করেছিস? এই তন্ময়, রক্ত পড়ছে, আল্লাহ! তন্ময় তখনও মোস্তফা সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে। কণ্ঠনালী চেপে দৃঢ়স্বরে বলে, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ মি হু? আমাকে বিশ্বাস কেন করতে পারছো না? আই নো হার বেটার দ্যান ইউ বাবা। তাহলে কেন আমি ওর জীবনসঙ্গী হতে পারবো না? হোয়াই দ্য হেল নট? মুস্তফা সাহেব পাকড়ুদ্ধ। ঘন ঘন শ্বাস ফেলে তিনি আঙুল তুলে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমার ছেলেকে বলো আমাদের পরিবারের ওপর নজর ফেলতে না। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যাক, আমরা ভাইরা আলাদা হোক। এটা আমি কখনো হতে দিব না, কখনো না। জবেদা বেগম আতঙ্কিত গলায় চেঁচাই, হয়েছে কি? কি নিয়ে কথা বলছেন? মুস্তফা সাহেব তেড়ে আসে, গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ভদ্র ছেলে ওরকে বিয়ে করতে চাই। ও ছোট মেয়েটাকে, যাকে সাবিহার সমান ভালোবেসে বড় করেছি, নিজের মেয়ের নাই। ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওদের, আর আর কমপক্ষেও ওর 10 বছরের বড়। এসব ভাবে কিভাবে ও? আমাদের এই সুন্দর পরিবারে কি হবে এগুলো জানাজানি হলে? হ্যাঁ? স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন জবেদা বেগম। বেশ কিছুক্ষণ চুপসে রইলেন। মোস্তফা সাহেব সন্তুষ্ট অনুভব করেন, ভেবে নিলেন স্ত্রীও অমত করছে। কিন্তু তার ধারণা পাল্টে জবেদা বেগম বলে উঠছেন অত্যন্ত গম্ভীর গলায়, পুত্রবধূদের নিজের মেয়ের মতোই বড় করে, পরের বাড়ির মেয়ের মতো নয়। চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না? একসাথে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এর থেকে গুরুত্বপূর্ণ কি? আমার ছেলের থেকে ভালো জীবনসঙ্গী ওর জন্য এই পৃথিবীতে নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমি কোনো আপত্তিকর কারণ দেখছি না তো। আমার চেয়ে জবেদা, ধমকে ওঠেন মোস্তফা সাহেব, তুমি কি আদৌ বুঝতে পারছো কি বলছো? আমার পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবারে ভেঙে যাবে এই তুচ্ছতা ছিল কারণে। ছেলে মানুষের চিন্তাভাবনা পাশে রাখো, শুধু নিজেদের কথা ভাবছো। এই বিষয়টা আদৌ আনোয়ার কিংবা সুমিতার ভালো লাগবে নাকি ভেবে দেখেছো? কতটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে বাড়ির মধ্যে ভেবেছো? আরও বাচ্চারা আছে জবেদা, হয়তো আনোয়ার আমার মুখের ওপর কথা ফেলতে না পেরে এই বিষয়টা মেনে নিল। তারপর তারপর কি হবে? যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়, এই বয়সের ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্কের ভাঙন ধরে, তখন শুধু ওদের নয় আমাদের পরিবারের মধ্যেও ধরবে। অনেক অনেক সমস্যা আছে ভেবেচিন্তে। জবেদা বেগম অবাকে চূড়ান্তে যেন, এই চেনো তুমি আমাদের ছেলেকে? তন্ময়, আমি এই বিষয়ে আমার বাড়িতে আর একটা শব্দ শুনতে চাই না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনে থাকতে হবে। তন্ময় শক্ত গলায় বলে, থাকবো না, আপনার মতামত মানবো না, আর বাড়িতেও থাকবো না। এই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন অরুকে আমার হাতে তুলে দেবেন। গটগট পায়ে বেরিয়ে যায় তন্ময়। দেখা হয়ে চাচু চাচিদের সঙ্গে সবাই দাঁড়িয়ে। তন্ময় দ্রুত পায়ে ইতিমধ্যে উপরে উঠে গিয়েছে। মোস্তফা সাহেব শব্দ করে সোফায় বসছেন, পাশে বসেন জবেদা বেগম। গলার স্বর নামিয়ে তিনি বলতে নেন, ছেলেটা অরুকে সত্যি কতটুকু শেষ করতে পারেননি পূর্বেই। খুব বাজে ভাষায় চেঁচিয়ে ওঠেন মোস্তফা সাহেব। রাগান্বিত তার মুখে যা এসেছে বলে ফেলেন। ওদিকে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জবেদা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে ডুকরে কেঁদে ওঠেন, কি হবে এই বাড়িতে না থাকলে? কিছু হবে না, থাকুন আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারের কেউ নই আমি, আমার ছেলে। অপমানিত মুখশ্রী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। নিজের বাবার বাড়ির জিনিসপত্র ছাড়া কিছুই নিলেন না। খুবই হালকা ওজনের লাগেজ হাতে বেরিয়ে গেলেন। মোস্তফা সাহেব এক দৃষ্টিতে চেয়ে আছেন মেঝের রক্তের পানে। স্পষ্ট শুনছেন ভাই ভাই বউদের আর্তনাদ। তন্ময় জবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা তাদের।
চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। ওহি সাহেব দরজায় করাঘাত করছেন সমানে। ভাইয়া, ভাইয়া! ভাবি আর তন্ময় এসব কি করছে? ওরা বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে, আপনি কেন কিছু বলছেন না? পাথরের ন্যায় জবাব দিলেন মোস্তফা সাহেব। যেতে দে। থমকে গেল শাহজাহান বাড়ি। সবকিছু স্তব্ধ, বিমূঢ়। হুটহাট হেঁচকে তুলে মেয়েলি কান্নার স্বর ছাড়া আর কিছুই শোনা গেল না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এটা তো আমার নতুন চ্যানেল বর্ষার গল্প কথা। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে পারেন। এখান থেকে আজকে আমি এই গল্পটা শুরু করলাম। যারা প্রেয়সীর হৃদয় ব্যাকুল গল্পটা এখনো পড়েন নাই তারা পড়ে নিতে পারেন আমার গল্প বাংলা বাই বর্ষার চ্যানেলে। ওই গল্পটার সাথে এটা রিলেটেড, মানে হচ্ছে কাহিনী একটাই, মানে ওইটাতে যেগুলো ঘটেনি এটাতে সেগুলো ঘটতেছে। তো যাদের ভালো লাগবে তারা শুনবেন। কাহিনী কিন্তু একটাই। প্রেয়সীর হৃদয় ব্যাকুল প্রথমে পড়েছিলাম, সেটা হচ্ছে গল্প বাংলা বাই বর্ষার চ্যানেলে। তো ওইখানে কিছু কিছু জায়গাতে আমরা বুঝতে পারছিলাম না যে গল্পটা কিভাবে হয়েছে। কিছু কিছু কাহিনী ভালোভাবে বিশ্লেষণ করা ছিল না। আসলে ওই কাহিনীগুলো এই গল্পে ঘটছিল শাহজাহান তন্ময়ে। আমি চেষ্টা করব পুরো গল্পটা পড়ে শোনানোর। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।